ওবায়দুল কাদের, আনিসুল হকদের মতো দুর্নীতিপরায়ণ সংবিধান বিশেষজ্ঞদের পলায়নের পর নতুন সংবিধান বিশেষজ্ঞদের অভ্যুদয় ঘটেছে। তবে প্রথম আসনটি দখল করে নিয়েছেন শিলং ফেরত সালাহ উদ্দিন আহমেদ, সংক্ষেপে সাউয়া। তিনি এখন সংবিধান নিয়ে যে কসলাকসলি করছেন তাতে বাংলাদেশের মজলুমদেরকে প্রকারান্তরে দারুণভাবে বিরক্ত করে তুলছেন, বিপ্লবীদেরকে করে তুলছেন দ্বিতীয় বিপ্লবী। এই বিষয় নিয়ে আবার আন্দালিব রহমান ব্যর্থ, সেও খুব কঠিন বক্তব্য দিয়েছে ৭২-এর সংবিধানের পক্ষে। আমরা আলাপ করব মূলত মির্জা গালিবের একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে। এই আন্দালিব রহমান ব্যর্থ মূলত আওয়ামী পরিবারের যৌথ ক্রোমোজোম বহন করে। কারণ ব্যর্থর বাপ ছিল শেখ হাসিনার ফুফাতো ভাই, এবং পার্থর মা তাও শেখ হাসিনার আত্মীয়। আবার পার্থর শ্বশুর শেখ হেলাল, তন্ময় আছে না, শেখ তন্ময় কিন্তু পার্থের শালা। তো দ্বিমুখী ক্রোমোজোম যখন রক্তে বহন করে তা মাঝে মাঝে উৎপাত উল্লাস করে উঠে। পার্থের শরীরে আওয়ামী রক্তের সেই উল্লাস আমরা স্পষ্টভাবেই দেখতে পেয়েছি সংবিধান নিয়ে সে যখন কথা বলেছে। সংবিধান নিয়ে যে সে খালেদা জিয়ার বিপক্ষে দাঁড়িয়েছে, খালেদা জিয়াকে রাজাকার বলেছে প্রকারান্তরে। খালেদা জিয়া বলেছেন এই সংবিধান জনগণ সুযোগ দিলে তিনি ছুঁড়ে ফেলবেন। অথচ পার্থ গতকাল সংসদে দাঁড়িয়ে বলেছে এই সংবিধান দেখলে ৭১-এর পরাজয়ের কথা মনে পড়ে যায় তাদের, অর্থাৎ স্বাধীনতা বিরোধী বলেছেন। খালেদা জিয়াকে এই কথা বলে তিনি স্বাধীনতা বিরোধী বলেছেন। মির্জা গালিব কি বলেছেন এই সংবিধানের কথা বলতে গিয়ে? বিএনপি একসময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোধিতা করেছিল, এখন জুলাই সনদের বিরোধিতা করছে। ১৯৯১ থেকে এখন পর্যন্ত ৪টা নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়েছে। ১৯৯৬ সালে ফেব্রুয়ারির নির্বাচন বিএনপির দলীয় সরকারের অধীনে, আর ২০১৪, ১৮, ২৪-এর আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে। এই ৪টা নির্বাচনের একটাও সুষ্ঠু নিরপেক্ষ হয়নি। এর বিপরীতে ১৯৯১, ৯৬, ২০০১, ২০২৬-এর নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের অধীনে হয়েছে এবং মোটামুটিভাবে অন্যগুলোর তুলনায় বেশি গ্রহণযোগ্য হয়েছে। অথচ তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব যখন প্রথম আসে তখন বিএনপি এর বিরোধিতা করেছিল। যুক্তি ছিল এটা গণতন্ত্রে নেই, সংবিধানে নেই, নিরপেক্ষ বলতে কেউ নেই ইত্যাদি। বিচারপতি খায়রুল হক পরে এই সংবিধান থেকে বাতিল করে দিয়ে দেন ঠিক সালাউদ্দিন আহমেদের মতো যুক্তিতে। অথচ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা একটা নির্বাচনও ঠিকমতো করতে পারিনি। বিএনপি যেমন করে তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছিল, একসময় আজকে জুলাই সনদেরও বিরোধিতা করছে একইভাবে। অথচ জুলাই সনদ না হলে বাংলাদেশের রাজনীতি আবার ১৯৯১ সালের দিকে ফিরে যাবে। আবার আমরা দেখব ক্ষমতায় থেকে সরকারি দল নির্বাচনে চুরি করতে চাইছে, নিজের পছন্দ মতো সংবিধান বদলাচ্ছে, সংখ্যাগরিষ্ঠতার জেরে কালো আইন পাশ করছে, দলীয় লোকদের বিচারপতি হিসেবে নিয়োগ দিচ্ছে, দেদারসে দুর্নীতি করতেছে, আর দুর্নীতি দমন কমিশন কোনো কাজ করতেছে না। পুরো দেশটাকে ৩৫ বছর পিছিয়ে দেওয়ার এক আত্মঘাতী রাজনীতিতে বিএনপি এত আগ্রহ কেন? এটা কিন্তু উল্লেখ করার মতো একটি বিষয়। এদিকে বিশিষ্ট আইনজ্ঞ আবু হেনা রাজ্জাকী তিনিও নেপালের উদাহরণ টেনে বর্তমান সরকারের কয়েকটি ত্রুটি, বিচ্যুতি এবং নীতিগর্হিত কাজ তুলে ধরেছেন। নেপালের তিনি লেখেন তার ফেসবুকে, নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেশ্বর শাহ বলেন, প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের প্রথম দিনেই নেপালের সদ্য ঘটিত অভ্যুত্থানের ছাত্র জনতাকে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা আলী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ অভ্যুত্থান বা বিপ্লবের পক্ষের একটি পদক্ষেপ হিসেবে এটাকে ধরা হচ্ছে। অথচ এদিকে আমাদের দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্র জনতার রক্তের বিনিময়ে ক্ষমতায় গিয়ে প্রতিনিয়তই আওয়ামী লীগের রাঘব বোয়ালদের জেল থেকে মুক্ত করছেন, লীগের নেতাকর্মীদের জেল থেকে মুক্ত করে একেবারে ফুলের মালা দিয়ে জেল থেকে বরণ করছেন। এটা আমরা দেখেছি না? বিএনপি নেতা শহীদ আব্দুল শহীদ
ফুল দিয়ে আওয়ামী লীগের নেতাকে বরণ করেছে। যেখানে উচিত ছিল তারেক রহমান ক্ষমতায় গিয়ে অভ্যুত্থানের শহীদ গাজীদের রক্তের বদলা নেওয়ার জন্য আওয়ামী লীগ ছাত্রলীগের বিচার করবেন, সেখানে বরং জুলাই অধ্যাদেশ বাতিল করার জন্য লিখিত আবেদন করছেন। তারেক রহমানের সরকার গণভোটের বিরুদ্ধে তারেক রহমানের সরকারের অবস্থান, এমনকি সংবিধানের দোহাই দিয়ে জুলাই আগস্ট অভ্যুত্থানকে তুচ্ছতাচ্ছিল্য করা এখন তারেক রহমান সরকারের নৈমিত্তিক কাজ হয়ে দাঁড়িয়েছে। কাজ করা আর কি, পুলিশ হত্যারও বিচার করবে এই সরকার। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণও করেনি সরকার। আবু হেনা রাজ্জাকের খেদ এখানেই। ছাত্র জনতার অভ্যুত্থানের বিনিময়ে দেশে আসার সুযোগ পেলেও ক্ষমতায় বসলো, অথচ সেই ছাত্র জনতা জুলাই আগস্ট অভ্যুত্থানের দলিল জুলাই অধ্যাদেশকে বাতিল করতে চায়। জনাব তারেক রহমান আবার আমাদের পুলিশ হত্যার বিচারের হুমকি দিচ্ছে সরকার। এমনকি আজ সালাউদ্দিন আহমেদ বলল, লন্ডন থেকে তারেক রহমানের নেতৃত্বেই নাকি ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছে। কত বড় মিথ্যাবাদী আর বেঈমান হলে এমন ডাহা মিথ্যা কথা বলতে পারে। যুগে যুগে বহু বেঈমান দেখেছি, কিন্তু এই রকম বেঈমান সরকার দেখি নাই। তারেক রহমান ঠিকই সারাদিন ১১ ঘন্টা অফিস করেন, কিন্তু দিন শেষে আবার ঠিকই জেলের তালা খুলে আওয়ামী লীগের খনিগুলোকে মুক্ত করে দিচ্ছে। গত ১-১.৫ মাসে আওয়ামী লীগের যে পরিমাণ নেতাকর্মী জেল থেকে ছাড়া পাইছে, তাতে এই সরকারকে আওয়ামী লীগের সরকার বললে ভুল হবে না। এত ত্যাগ তিতিক্ষার পর নেপালের জনগণ পেল জনতার সরকার, আর আমরা পেলাম আওয়ামী লীগের বিটিম সরকার, আওয়ামী লীগের বিটিম। বুঝতে পেরেছেন? এরকম হচ্ছে, ধীরে ধীরে বিএনপি নিজের বেইজ হারিয়ে ফেলছে। রক্ত দিয়েছে হাসিনাকে তাড়াতে, রক্ত দিয়েছে ছাত্র জনতা, গরিব মানুষ। ক্ষমতায় এসে মজা লুটতেছে কারা? জাইমা রহমান, তারেক রহমান, আন্দালিব রহমান, সেই চোরের সন্তানেরা, চোরের আত্মীয়রা। কিন্তু দেখেন বিএনপির সেই নেতা আপনার রহিম মিয়া, নাম শুনছেন আপনারা নিশ্চয়ই। রহিম মিয়া বিএনপির এমন এক নির্যাতিত নেতা, রহিম মিয়াকে না পেয়ে তার পুলিশ বাড়ি থেকে তার ভাইয়ের স্ত্রী এবং ১১ মাস বয়সী সন্তানকে জেলে নিয়ে গিয়েছে। সেই রহিম মিয়াকে বিএনপির কার্যালয়ে ঢুকতে দেয় নাই। সেই নির্যাতিত নিপীড়িত আন্দোলনকামী নেতাকর্মীদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। সেই দেশে এখন কুইন হয়ে উঠছেন জাইমা রহমানেরা। গলা ফাটাচ্ছেন, অধ্যত দেখাচ্ছে আন্দালিব রহমান ব্যর্থরা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।